সকলকে সুমহান সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ডিজিটাল পাঠশালার ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। আমি আশফাকুল্লাহ তোমাদের সঙ্গে আছি। আজ 29শে আগস্ট চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাসমূহ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে। জানবো চাকরির পরীক্ষার জন্য এবং চাকরির পরীক্ষার ইন্টারভিউ অর্থাৎ পার্সোনালিটি টেস্টের জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাসমূহ এবং তার সঙ্গে সম্পর্কিত স্ট্যাটিক পোর্শনের জিকে জেনারেল নলেজ। যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি কাইন্ডলি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এবং অবশ্যই লাইক বাটনে চাপ দাও এবং শেয়ার করে নাও তোমার বন্ধুদের সঙ্গে। আজ 29শে আগস্ট শুরু করছি গুরুত্বপূর্ণ কোটেশন দিয়ে। এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন হুইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, বলেছেন নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা বলেছেন যে শিক্ষা হচ্ছে সেই এক মহান ক্ষমতাশালী অস্ত্র, যে অস্ত্র দিয়ে তুমি গোটা দুনিয়াকে চেঞ্জ করতে পারো। তাহলে নিজেকে চেঞ্জ করা তো খুবই সহজ ব্যাপার শিক্ষা দিয়ে। শিক্ষাই শুধুমাত্র পারে পৃথিবীকে চেঞ্জ করতে, অন্য কিছু নয়। আজকের দিন ইতিহাসে কেন গুরুত্বপূর্ণ? 1931 সালে মাইকেল ফ্যারাডে আবিষ্কার করেন ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, যা আধুনিক ইলেকট্রিক জগতের ভিত্তি। আজকেরই দিনে 1958 সালে জন্মগ্রহণ করেন মাইকেল জ্যাকসন, যাকে বলা হয় কিং অফ পপ নামে পরিচিত তিনি। তার বিখ্যাত ডান্স হচ্ছে মুন ওয়াক। জাতীয় ক্রীড়া দিবস আজ পালন করা হচ্ছে আমাদের দেশে 29শে আগস্ট। মেজর ধ্যানচাঁদের জন্মদিন। ভারতীয় হকি কিংবদন্তি, হকির জাদুকর বলা হয় যাকে, মেজর ধ্যানচাঁদ, সে মেজর ধ্যানচাঁদের জন্মদিন আজ। 1905 সালে তিনি জন্মগ্রহণ করেন। 120তম জন্মজয়ন্তী পালন করা হচ্ছে মেজর ধ্যানচাঁদের। 1931 সালে মহাত্মা গান্ধী আজকের দিনে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগ দিতে তিনি লন্ডনে পৌঁছান। 3টি গোলটেবিল বৈঠকেই ডক্টর বি.আর. আম্বেদকর উপস্থিত ছিলেন, কিন্তু এম.কে. গান্ধী শুধুমাত্র দ্বিতীয় গোলটেবিলেই উপস্থিত ছিলেন। শুরু করছি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাসমূহ। সরকার তুলোর উপর আমদানি শুল্ক ছাড়ের মেয়াদে এবছরের 30শে সেপ্টেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এক বিবৃতিতে অর্থমন্ত্রক জানিয়েছে যে ভারতীয় বস্ত্রশিল্পের তুলোর যোগান বৃদ্ধির জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে সরকার 19শে আগস্ট থেকে 30শে সেপ্টেম্বর পর্যন্ত তুলোর উপর আমদানি শুল্ক সাময়িক অব্যাহতি দিয়েছিল। তুলো চাষের জন্য উপযুক্ত তাপমাত্রা 21 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উপযুক্ত, বৃষ্টিপাত 50 থেকে 100 সেন্টিমিটার সমবন্টিত হওয়া প্রয়োজন এবং মাটি গভীর কালো মৃত্তিকা, যাকে রেগুর মৃত্তিকা, ব্ল্যাক সয়েল হচ্ছে কটন চাষের জন্য খুব উপযোগী। ভারত বিশ্বের সবচেয়ে বড় তুলা চাষকারী দেশ, 39%। 2023-24 সালে উৎপাদন আনুমানিক 323.11 লাখ বেল। এক বেল সমান 170 কেজি। উৎপাদন হার 441 কেজি প্রতি হেক্টর, বিশ্ব গড়ের তুলনায় অনেকটাই কম। সেচ ব্যবস্থা 67% বৃষ্টি নির্ভর এবং 33% সেচ নির্ভর। এরপর প্রধানমন্ত্রী জনধন যোজনা 11 বছর পূর্ণ করল প্রধানমন্ত্রী জনধন যোজনা। PMJDY প্রধানমন্ত্রী জনধন যোজনা 11 বছর পূর্ণ করল। 2014 সালের 28শে আগস্ট দেশের প্রত্যেকটি পরিবারের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর এই জনধন যোজনা প্রকল্প চালু করেছিলেন। এই প্রকল্প ব্যাংকিং, ঋণ ব্যবস্থা, ঋণ গ্রহণ, বীমা এবং পেনশন সহ অজস্র অর্থনৈতিক পরিষেবা দেশবাসীর হাতের নাগালের মধ্যে এনে অনন্য কৃতিত্ব অর্জন করেছে। PM জনধন যোজনার নানা সাফল্যের দিক তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমের এক বার্তায় কিভাবে এই প্রকল্পটি দেশব্যাপী জীবনকে আর্থিক বঞ্চনা থেকে ক্ষমতায়নে রূপান্তরিত করেছে তা তুলে ধরেন। তিনি এও বলেন, সমাজের প্রান্তিকতম মানুষটিকে অর্থনৈতিকভাবে সংযুক্ত করা গেলে দেশ একসঙ্গে এগিয়ে যাবে। এই দিনটি উপলক্ষে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, প্রত্যক্ষ সুবিধা হস্তান্তরের পরিষেবা ব্যবহার করে বিভিন্ন প্রকল্পের সহায়তা প্রদানে জনধন যোজনা অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। গত 11 বছরে 56 কোটির বেশি অ্যাকাউন্ট খোলা হয়েছে, বিনামূল্যে দেওয়া হয়েছে 38 কোটির বেশি রুপে কার্ড।
রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সহ ২৬ জন বিদেশি নেতৃবৃন্দ আগামী ৩রা সেপ্টেম্বর চীনের যে বিজয় দিবস অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের কুচকাওয়াজে উপস্থিত থাকবেন বলে চীন গতকাল ঘোষণা করেছে। ওই অনুষ্ঠানে বিদেশি নেতাদের উপস্থিতিকে বেজিং দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ হিসাবে বর্ণনা করেছেন। এর আগে এই অনুষ্ঠানকে জাপান বিরোধী তৎপরতা বলে উল্লেখ করে টোকিও তা বয়কট করার জন্য বিশ্ব নেতৃত্বের কাছে আবেদন জানিয়েছিল। চীনও এর বিরুদ্ধে কূটনৈতিক উপায়ে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিয়েছিল। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং ইসলামাবাদে গত পরশু 5.3 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। পেশোয়ার, সোয়াট, মালকান্দ, মানসেরা সহ কম্পন অনুভূত হয় পাক অধিকৃত গিলগিট এবং বালুচিস্তানের হিসার জেলাতেও। আফগানিস্তানেও মৃদু ভূমিকম্পন অনুভূত হয়। হিন্দুকুশ পর্বতমালা এই ভূমিকম্পনের কেন্দ্রস্থল বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। ভূমিকম্পের সেন্টার হচ্ছে আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা। ভূমিকম্প হলো পৃথিবীর অভ্যন্তরে হঠাৎ শক্তি মুক্তির ফলে কম্পন, যা ভূতরঙ্গের মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভূমিকম্পের কারণ হিসাবে টেকটনিক প্লেটের সংঘর্ষ, সঞ্চালনা এবং অথবা বিচ্ছিন্নতার কারণে ঘটে থাকে। ভূমিকম্পের কেন্দ্র, ফোকাস বা হাইপোসেন্টার ভূপৃষ্ঠের নিচে যে বিন্দুতে ভূমিকম্পের তরঙ্গ উৎপন্ন হয় তাকে বলা হয় ভূমিকম্পের কেন্দ্র, এবং এপিসেন্টার ভূপৃষ্ঠের কেন্দ্রের ঠিক উপরে যে বিন্দু কম্পনের উপর প্রথম অনুভূত হয় তাকে বলা হয় ভূমিকম্পের এপিসেন্টার। অর্থাৎ আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আর্থ সারফেস, এবং এই আর্থ সারফেস থেকে ঠিক যদি এরকম জায়গায় ভূমিকম্প উৎপন্ন হয় তাহলে এটা হবে সেন্টার, এবং ভূপৃষ্ঠের যে অংশে স্পর্শ করছে সেটা হচ্ছে এপি সেন্টার। এবং ভূমিকম্পের যে তরঙ্গগুলো, সেই তরঙ্গগুলো 3টে তরঙ্গ, প্রাইমারি, সেকেন্ডারি এবং লিনিয়ার, এই 3টে তরঙ্গ আকারে ভূমিকম্প ছড়িয়ে পড়ে। ভূমিকম্প মাপা হয় 3টে স্কেলে: রিক্টার স্কেল, মার্সেল স্কেল এবং সিসমোগ্রাফ। সিসমোগ্রাফে ভূমিকম্প তরঙ্গ রেকর্ড করার যন্ত্র, এখানে সময়, মাত্রা, অবস্থান নির্ধারণ করা হয়। রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় রিক্টার স্কেলে। এখানে ব্যবহার করা হয় লগারিদমিক স্কেল, এর প্রতি ইউনিট বৃদ্ধির মান মানে 30 গুণ শক্তি বৃদ্ধি। উদাহরণস্বরূপ যদি 5 মাত্রার ভূমিকম্প হয় তাহলে ভূমিকম্পের তুলনায় 6.0 মাত্রার ভূমিকম্প অনেক বেশি শক্তিশালী। মার্সেল স্কেল ভূমিকম্পের প্রভাব এবং ক্ষতির মাত্রা নির্ণয় করে। এটি মানুষের অভিজ্ঞতা, ভবনের ক্ষতি এবং ভূপৃষ্ঠের পরিবর্তনের ভিত্তিতে নির্ধারিত। স্কেলটি এখানে 1 থেকে 12 পর্যন্ত পাঠ থাকে স্কেলে। তরঙ্গের নাম এবং বৈশিষ্ট্য এবং গতিমাধ্যম। পি তরঙ্গ, প্রাইমারি ওয়েভ যাকে বলা হয়, প্রথমে সিসমোগ্রাফে ধরা পড়ে। লঙ্গিটিউডিনাল এবং দ্রুততম, কঠিন, তরল এবং গ্যাসীয়, এই 3টে মাধ্যমেই এই তরঙ্গ প্রবাহিত হয়। এস তরঙ্গ সেকেন্ডারি ওয়েভ, এটা ট্রান্সভার্স ওয়েভ। পি তরঙ্গের পরে আসে এবং মাঝারি তরঙ্গ, শুধুমাত্র কঠিন মাধ্যমে এই তরঙ্গ প্রবাহিত হয়। এল তরঙ্গ সব থেকে ক্ষতিকারী এবং ধ্বংসাত্মক এবং ধীরতম তরঙ্গ হচ্ছে এল ওয়েভ সারফেস ওয়েভ, ভূপৃষ্ঠে চলাচল করে এবং এটি সবচেয়ে ধ্বংসাত্মক ওয়েভ। এরপরে জেনে নেব ইন্ডিয়ান যে এক্সপার্ট অফ সিসমোলজি, অর্থাৎ ভারতীয় ভূমিকম্প যারা বিশারদ রয়েছেন, তারা ভারতের ভূমিকম্প এলাকাকে 5টি ভূমিকম্প জোনে, সিসমিক জোনে ভাগ করেছেন। প্রথম জোন 1, জোন 1-এ কোনো রকম ক্ষতি হবে না, নো ড্যামেজ। সেকেন্ড জোন হালকা ক্ষতি, লাইট ড্যামেজ। থার্ড জোনে মডারেট ড্যামেজ হবে, একটু বেশি তুলনামূলকভাবে ক্ষতি হবে। জোন 4-এ হেভি ড্যামেজ হবে, দারুণ ক্ষতি হবে। এবং জোন 5 হচ্ছে ডিস্ট্রাকশন, বিধ্বংসী জোন হচ্ছে জোন 5। তাহলে দেখে নিই, অনেক সময় ডাইরেক্ট প্রশ্ন তোলে যে কলকাতা ভূমিকম্পের কোন জোনের মধ্যে পড়ে। কলকাতা ভূমিকম্পের জোন 3-এর মধ্যে পড়ে, মডারেট জোনের মধ্যে পড়ে। তাহলে জোন 1-এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কোনগুলো। জোন 1 গ্রিন লাইন যেগুলো আছে, ব্যাঙ্গালোর, ভোপাল, এগুলো হচ্ছে গ্রিন লাইনের মধ্যে আছে, অর্থাৎ এইগুলো হচ্ছে নো ড্যামেজ জোন 1। জোন 2 লাইট ড্যামেজ কোনগুলো? লাইট ড্যামেজ মূলত যেগুলো দেওয়া আছে সেটা হচ্ছে ব্লু লাইনের এই অঞ্চলগুলো হচ্ছে লাইট ড্যামেজ। এবং জোন 3 মডারেট ড্যামেজ জোন 3 ইয়েলো লাইন জোন 3 ইনক্লুডিং কলকাতা, আহমেদাবাদ।
জোন ফোর্থ হেভি ড্যামেজ, অরেঞ্জ লাইন মূলত হিমালয়ান যে রিজিয়ান, এই হিমালয়ান রিজিয়ানগুলো এবং সেই সঙ্গে সঙ্গে গুজরাটের কিছু অংশ, মুম্বাইয়ের কিছু অংশ, এইগুলো মিলিয়ে হচ্ছে জোন ফোর্থ। এবং জোন ফিফথ ডিস্ট্রাকশন জোন, রেড লাইন, শিলং, সেই সঙ্গে সিমলা, শ্রীনগর এবং গুজরাটের কিছু অংশ মিলে হচ্ছে জোন ফিফথ ডিস্ট্রাকশন জোন। এরপরে আবারও ভূমিকম্প নিয়ে খবর। জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে কিউশু দ্বীপে মাউন্ট সিনামোয়ে আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের খবর পাওয়া গেছে। জ্বালামুখ থেকে এর উৎক্ষিপ্ত অংশ প্রায় 5,500 মিটার পর্যন্ত বিস্তৃত হয়। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে যে কাগেশিমা এবং মিয়াজাকি প্রিফেকচারের মধ্যে অবস্থিত 1,421 মিটার উচ্চতায় এই আগ্নেয়গিরিটির স্থানীয় সময় ভোর 4:53 অগ্নুৎপাত করে থাকে। সুপ্রিম কোর্ট স্কুল সার্ভিস কমিশনকে আগামী 7 দিনের মধ্যে চিহ্নিত অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে। 2 বিচারপতি সঞ্জয় কুমার এবং সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ গতকাল স্পষ্ট জানিয়েছে কোন অযোগ্য চাকরি প্রার্থী যাতে আগামী 7ই সেপ্টেম্বর এসএসসি পরীক্ষা হতে চলেছে, এই পরীক্ষায় বসার সুযোগ যেন না পান তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি পরীক্ষার দিনক্ষণ পাল্টানো হবে না বলেও জানিয়েছে শীর্ষ আদালত। রাজ্য কেন এখনো অযোগ্যদের তালিকা প্রকাশ করেনি, বিচারপতি সেই প্রশ্ন করেছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। উল্লেখ্য, বেশ কিছু চাকরি প্রার্থী শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিলেন যাতে পরীক্ষার দিনক্ষণ পরিবর্তন করা হয়, কারণ আদালতের নির্দেশে 2016 সালের বেশ কিছু যোগ্য প্রার্থী নতুন করে আবেদন করার সুযোগ পেয়েছে। পরীক্ষার তারিখ পরিবর্তন করা হলে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করা যাবে, কিন্তু শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার উপর নজর রাখা হচ্ছে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স সমূহ। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, অনেক অনেক ভালো থাকো।